তো এখন যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের প্রশাসনিক কাঠামো। তো আমরা অলরেডি আইন বিভাগ পড়ছি, শাসন বিভাগ পড়ছি, এগুলো শেষ। কিন্তু এখানে একটা জিনিস পড়ি না, সেটা হচ্ছে শাসন বিভাগের যে আমরা বললাম শাসন বিভাগ, এই যে প্রশাসনিক যে একটা কাঠামো আছে যেটাকে আমরা বলছি আমলাতন্ত্র। বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামো হচ্ছে 2 স্তরে বিভক্ত, মনে রাখবা। বাংলাদেশের আমলাতান্ত্রিক কাঠামো হচ্ছে স্তর ভিত্তিক এবং 2টি স্তরে বিভক্ত। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। দেখছো, একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। এখানে কেন্দ্রীয় প্রশাসন হচ্ছে যে সচিবালয় হতে কেন্দ্রীয় প্রশাসনের স্নায়ু কেন্দ্র। তাহলে সচিবালয় হচ্ছে বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু। বাংলাদেশের সরকারি যত নির্দেশনা সিদ্ধান্ত সব সচিবালয় থেকে হয়। তাহলে সচিবালয় হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের স্নায়ু কেন্দ্র। কাজ কি? সরকারি কর্মসূচি, নীতি ও পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন এবং মূল্যায়ন প্রতিটি মন্ত্রণালয় সচিবালয়ের মাধ্যমে কাজ করে থাকে। তো আমরা যেটা জানি, আমাদের যে শাসন বিভাগ আছে, এই শাসন বিভাগ চলে হচ্ছে শাসন বিভাগের সর্বোচ্চ প্রশাসনিক প্রতিষ্ঠানের নাম হচ্ছে সচিবালয়। আমরা আইন বিভাগের ক্ষেত্রে জাতীয় সংসদ জানি, বিচার বিভাগের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট জানি, আর আমাদের শাসন বিভাগের সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে সচিবালয়। এবং এই সচিবালয় যেটা বাংলাদেশের, সেই সচিবালয়ের মধ্যেই মূলত মন্ত্রীরা কি করে থাকে, অফিস করে থাকে। এই যে আমরা যদি আমাদের শাসন বিভাগের মধ্যে যারা মন্ত্রী আছেন, যেটাকে আমরা বলি মন্ত্রী পরিষদ, এই মন্ত্রী পরিষদে যারা আছেন, এই মন্ত্রী পরিষদে যারা আছেন, এই প্রত্যেকটা মন্ত্রী হচ্ছে সচিবালয়ের মধ্যে যে মন্ত্রণালয় আছে এবং ওই মন্ত্রণালয় অনুযায়ী তারা হচ্ছে কাজ করে থাকে। আমরা একটু আস্তে আস্তে জানি। এখানে হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন, সচিবালয় হলো কেন্দ্রীয় প্রশাসনের স্নায়ু কেন্দ্র। কাজ হচ্ছে সরকারি কর্মসূচি, নীতি, পরিকল্পনা সবকিছু এখান থেকেই পড়তে হবে, কেন্দ্রীয় প্রশাসন থেকে। প্রতিটি মন্ত্রণালয় সচিবালয়ের মাধ্যমে কাজ করে। এখন মাঠ প্রশাসন যেটা, মাঠ প্রশাসন আবার 3 ধাপে বিভক্ত। একটা হচ্ছে বিভাগ পর্যায়ে, জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে। তোমরা নিশ্চয়ই বিভাগীয় কমিশনারের কথা তোমরা শুনেছ, না শুনলেও মানে এখন শুনতেছো। তো একইভাবে জেলা পর্যায়ে ডিসি আছে, তোমরা ডিসির কথা শুনেছো, ডেপুটি কমিশনার বা ডিস্ট্রিক্ট কমিশনার। একইভাবে হচ্ছে উপজেলা পর্যায়ে ইউএনও, তোমরা নিশ্চয়ই ইউএনওর কথা শুনেছো, উপজেলা নির্বাহী অফিসার। এই উপজেলা নির্বাহী অফিসার হচ্ছে একদম প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরের। মাঠ প্রশাসনের সর্বনিম্ন স্তর এই যে 3 নম্বর স্তর, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন এবং বিভাগীয় প্রশাসন। বিভাগীয় কমিশনার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহকারী দায়িত্ব হচ্ছে বিভাগীয় প্রশাসনের সমন্বয়। শীর্ষ ব্যক্তি হচ্ছে জেলা প্রশাসক, ডেপুটি কমিশনার বা ডিসি। অন্যদিকে দায়িত্ব হচ্ছে জেলা প্রশাসনিক কার্যক্রম পরিচালনা। লোয়েস্ট টায়ার অফ ফিল্ড অ্যাডমিনিস্ট্রেটর, অর্থাৎ একদম সর্বনিম্ন পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বা ইউএনও উপজেলা পর্যায়ে প্রশাসন পরিচালনা করে থাকেন। এখন আমাদের কেন্দ্রীয় প্রশাসন, আমরা যে মাঠ প্রশাসনের কথা বললাম, তারপর কেন্দ্রীয় প্রশাসনে, আমাদের দেশের প্রশাসনিক কাঠামো তাহলে কয় ভাগে বিভক্ত? 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রশাসন আর একটা হচ্ছে মাঠ প্রশাসন। কেন্দ্রীয় প্রশাসনের বলতে আমরা এখানে সচিবালয়কে বুঝি। এই সচিবালয় বাংলাদেশের সব মন্ত্রণালয়কে যৌথভাবে সচিবালয় বলা হয়। সব মন্ত্রণালয় যেখান থেকে পরিচালিত সেটা সচিবালয়। মানে এটি দেশের প্রশাসনিক ব্যবস্থা স্নায়ু কেন্দ্র। মনে রাখবে, এটা এমসিকিউতে আসতে পারে যে বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা স্নায়ু কেন্দ্র কোনটি। এর কাজ কি? এর মূল কাজ হচ্ছে সরকারের কর্মসূচি, নীতি, পরিকল্পনা প্রণয়ন, প্রকল্প বাস্তবায়ন ও মূল্যায়ন, প্রশাসনিক সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রণয়ন। এখানে সচিবালয় যে কাজটা করে সেটা হচ্ছে মন্ত্রীরা যে আদেশ দেয়, সেই নির্দেশনা অনুযায়ী, সেই পরিকল্পনা অনুযায়ী মন্ত্রীকেও পরামর্শ দেয়, আবার মন্ত্রীর পরামর্শ তারা নেয় এবং এইভাবেই কাজগুলো করে থাকে। বিশেষ করে সরকারের কর্মসূচির নীতি ও পরিকল্পনা প্রণয়ন, প্রকল্পের বাস্তবায়ন এবং মূল্যায়ন, প্রশাসনিক সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এখান থেকেই হয়। তো সচিবালয়ে যারা থাকেন তারা কি? তারা হচ্ছে সরকারের আমলা বা কর্মকর্তা কর্মচারী। এখানে প্রতিষ্ঠান ও কর্তৃপক্ষের স্থান, বিশেষ করে প্রশাসনিক পদসোপানে সচিবালয় সর্বোচ্চ অবস্থান করে, অর্থাৎ প্রশাসনিক দিক থেকে কেন্দ্রীয় প্রশাসন এটি হচ্ছে সকল ক্ষমতার আধার। যে সরকারের মূল ক্ষমতার ও কর্তৃত্ব পরিচালিত হয় এখান থেকে, এবং সচিবরা সরকারের কথা অনুযায়ী কাজ করে। এবং সরকারের যারা নিয়োজিত, যারা সরকারের যারা মন্ত্রী রয়েছেন, এই মন্ত্রীদের নির্দেশনা অনুযায়ী সচিবরা কাজ করেন সচিবালয়ে। তাহলে আমরা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের স্থান যদি আমরা বিবেচনা করি, সচিবালয়ের স্থান হচ্ছে সকল ক্ষমতার আধার এবং রাষ্ট্রের সর্বোচ্চ প্রশাসনিক কর্তৃপক্ষ সচিবালয়। এবং কর্মকর্তা ও কর্মচারীদের দায়িত্ব কি?
মন্ত্রীদের শুধু নীতি প্রণয়নে সাহায্য করে না, সংসদের মন্ত্রীর উত্তর এবং তথ্যাদি প্রস্তুতকরণে সহায়তা করে, সরকারের নীতি ও কর্মসূচি বাস্তবায়ন করে বা সচিবালয় থেকে। এখানে এক কথায় বলতে গেলে কি, সরকারের যারা মন্ত্রী আছে, সরকারের সংসদে যারা যে বিভিন্ন হুইপ, তারপরে হচ্ছে সংসদের মধ্যে যারা মন্ত্রীরা গিয়ে যে বক্তব্য দেয়, তোমরা কি মনে করছো সব মন্ত্রীরা বানায় ইয়া করছে? তোমরা এটা জেনে নাও যে বাংলাদেশে যারা সরকারের দায়িত্বে আছে এবং বিভিন্ন সংসদে গিয়ে যারা বক্তব্য দেয়, তাদের বিভিন্ন কাজগুলো এই সচিবালয় থেকে হয়। সচিবালয়ের ডিসিশন অনুযায়ী সচিবালয়ের অনেক যারা চৌকস অফিসাররা রয়েছেন, দায়িত্ব কর্মকর্তারা রয়েছেন, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের তোমার নির্দেশনা অনুযায়ী মূলত হচ্ছে তারা বিভিন্ন ধরনের তথ্য উপাত্তগুলো উপস্থাপন করে। এটা আমরা মনে রাখবো। এখন সরকারি নীতি কর্মসূচি সচিবালয় থেকে কি হয়, জন্ম নেয়। কেন্দ্রীয় প্রশাসনের ক্ষেত্রে আমরা সচিবালয় সম্পর্কে জানলাম। মন্ত্রণালয়টা কি? যে মন্ত্রণালয় হচ্ছে নির্দিষ্ট কাজে নিয়োজিত কোন একটা প্রশাসনকে মন্ত্রণালয় বলে। এখানে আমরা যদি একটু কি, বাংলাদেশের মন্ত্রণালয়গুলো নির্দিষ্ট দায়িত্ব পালন করে। যেমন ধরো কৃষি মন্ত্রণালয় কৃষি বিষয়ক, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিষয়ক। তোমরা নিশ্চয়ই এই দুইটা মন্ত্রণালয় সম্পর্কে জানার কথা, যে শিক্ষামন্ত্রী শিক্ষা বিষয়ক মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে এবং শিক্ষা বিষয়ক সিদ্ধান্তগুলো তিনি নিয়ে থাকে। ওইখানে অন্যরা এসে ইন্টারফিয়ার করে না তেমন একটা। এবং এখানে মেইনলি শিক্ষা সংক্রান্ত যত ডিসিশন, সেগুলো এই শিক্ষা মন্ত্রণালয় থেকেই মূলত নির্ধারিত হয়। আমরা তাহলে এখানে বাংলাদেশের মন্ত্রণালয়গুলোর মধ্যে তাদের নির্দিষ্ট কাজ থাকে এবং প্রতিষ্ঠান ও নেতৃত্ব, প্রত্যেক মন্ত্রণালয়ে একজন মন্ত্রী নিয়ন্ত্রণ করেন। পূর্বে মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান ছিলেন সচিব, বর্তমানে নির্বাহী ক্ষমতা সচিবের পরিবর্তে মন্ত্রীর হাতেই ন্যস্ত থাকে। আগে প্রশাসনিক প্রধান ছিলেন হচ্ছে সচিব, এখন নির্বাহী ক্ষমতা হচ্ছে সচিবের পরিবর্তে মন্ত্রীর হাতে থাকে। সচিব মন্ত্রীকে সহযোগিতা করে। এবং এখানে সাংগঠনিক কাঠামোর দিক থেকে মন্ত্রণালয় হলো সচিবালয়ের একটি প্রশাসনিক ও সাংগঠনিক শাখা। তাহলে দেখো, এটা হচ্ছে সচিবালয়, এই সচিবালয়ের মধ্যে এইটা হচ্ছে একটা মন্ত্রণালয়। তাহলে সচিবালয়ের একটা অংশ শুধু মন্ত্রণালয়, মন্ত্রণালয় 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 মন্ত্রণালয়, এগুলো হচ্ছে একটা মন্ত্রণালয়, মনে থাকবে। তাহলে সাংগঠনিক কাঠামোর দিক থেকে প্রত্যেক মন্ত্রণালয় একাধিক বিভাগ, উইং, শাখা বা সেকশনে বিভক্ত। বুঝতে পারছো যে মন্ত্রণালয় হলো একটি প্রশাসনিক ও সাংগঠনিক শাখা, প্রত্যেক মন্ত্রণালয় এক বা একাধিক বিভাগ, উইং, শাখা বা সেকশনে বিভক্ত। আমরা এখানে মন্ত্রণালয় কি করে সেটা আমরা জানি। মন্ত্রণালয় সরকারের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন ও সচিবালয়ের সঙ্গে সমন্বয় রাখে। মন্ত্রণালয় হচ্ছে সচিবালয়ের সাথে এই কানেকশনটা তৈরি করে। মন্ত্রীর নেতৃত্বে মন্ত্রণালয় সরকারি নীতি কর্মসূচি বাস্তবায়ন নিশ্চিত করে। মন্ত্রণালয় চলে মন্ত্রীর নেতৃত্বে, আর সচিবালয় চলে মূলত প্রশাসনিক কর্মকর্তাদের মাধ্যমে, এবং এদের মধ্যে সমন্বয় দরকার। সমন্বয় না হলে কোনো ডিসিশনই পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এবং মন্ত্রীরা যে বক্তব্যগুলো দেয়, সেই মন্ত্রীর বক্তব্যগুলো মন্ত্রণালয়ে আসে সচিবালয় থেকে, অর্থাৎ সচিবালয়ের একটা অংশ মন্ত্রণালয়। আমরা সচিবালয় মন্ত্রণালয়ের মধ্যে সম্পর্ক কি? সচিবালয় হলো সমস্ত মন্ত্রণালয়ের সমষ্টি। এই যে এটা বিল্ডিংটা ধরো সচিবালয়, এখানে একটা মন্ত্রণালয় আলাদা আলাদা কাজ করে থাকে, তাহলে এগুলো হচ্ছে আলাদা আলাদা মন্ত্রণালয়। তো এইটা বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যবস্থা স্নায়ুকেন্দ্র হলো সচিবালয়। বাংলাদেশের সকল মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যবস্থা স্নায়ুকেন্দ্র বলা হচ্ছে এখানে। যেমন আমাদের ব্রেইন মানে হেড, আমাদের যে মাথা, সেখানে যে মস্তিষ্ক রয়েছে, সেই মস্তিষ্ক ব্রেইন আমাদের যেমন স্নায়ুকেন্দ্র বা কেন্দ্র, আমাদের যে ব্রেইন অচল হয়ে গেলে যেমন আমাদের শরীর চলে না, ঠিক একইভাবে যে সচিবালয়ও স্নায়ুকেন্দ্র। মন্ত্রণালয় হলো সচিবালয়ের একটি শাখা, মন্ত্রণালয় হলো সচিবালয়ের একটি শাখা যা নীতি প্রণয়ন ও বাস্তবায়নে কাজ করে। সংশ্লিষ্ট বিভাগ, সংযুক্ত অফিস, জনসংস্থা মন্ত্রণালয়ের নীতি বাস্তবায়ন করে। তাহলে এইভাবেই মূলত হচ্ছে যে বাংলাদেশের সচিবালয় ও মন্ত্রণালয় কাজ করে থাকে। আরো আছে এখানে, আমরা কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে যারা সচিব আছেন তারা কি করে, মন্ত্রীরা কি করে, এগুলো জানবো। কেন্দ্রীয় প্রশাসনের ক্ষেত্রে আমরা যেটা দেখি, মন্ত্রীর পরের অবস্থান হচ্ছে সচিবের, অর্থাৎ মন্ত্রী থাকবে, মন্ত্রীর পরে হচ্ছে তিনি থাকবে। তো মন্ত্রী কি করে এটা আমরা নিশ্চয়ই জানি, মন্ত্রী হচ্ছে মন্ত্রণালয় চালায়, আর সচিব চালায় হচ্ছে মন্ত্রণালয়ের অধীনে থাকা যেই কাজগুলো, সেই কাজগুলো সচিবরা করেন বা তার অধীনস্থ যারা আছেন তারা করেন। এখানে মন্ত্রীর প্রধান উপদেষ্টা ও প্রশাসনিক প্রধান। তাহলে নির্বাহী প্রধান কে? নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, আর নির্বাহী প্রধান হচ্ছে কে? মন্ত্রী। আর সচিবালয়ের যিনি আমরা যেটা বলি যে নির্বাহী প্রধান হচ্ছে মন্ত্রী, কিন্তু প্রশাসনিক প্রধান হচ্ছে কে? সচিব।
তাহলে মন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং প্রশাসনিক প্রধান, মন্ত্রণালয়ের সব বিভাগের কার্যক্রম তদারকি, মন্ত্রণালয়ের সব বিভাগের, মন্ত্রণালয়ের যত কাজ আছে সবগুলো তদারকি করেন সচিব। নীতি নির্ধারণের জন্য তথ্য ও পরিসংখ্যান মন্ত্রীকে সরবরাহ করেন। মুখ্য হিসাব নিরীক্ষক হিসেবে আর্থিক দায়িত্ব পালন করেন। মন্ত্রী ও সচিবের মধ্যে সম্পর্ক কি? মন্ত্রী মন্ত্রণালয়ের সর্বোচ্চ নির্বাহী। মন্ত্রী মন্ত্রণালয়ের সর্বোচ্চ কি? নির্বাহী। অর্থাৎ মন্ত্রী হচ্ছে মন্ত্রণালয়ের সর্বোচ্চ নির্বাহী, এই যে নির্বাহী প্রধান। আর সচিব হচ্ছে মন্ত্রীর প্রধান পরামর্শদাতা। এবং সচিব মন্ত্রীর জন্য নীতি প্রণয়ন ও পরিসংখ্যান সংগ্রহ করে দেয়। ওই যে মন্ত্রীরা যে বিভিন্ন তথ্যগুলো দেয়, এই যে এই তথ্যগুলো কারা দিয়ে দেয়? এই সচিবরা মন্ত্রীদেরকে বলে যে এই তথ্যগুলো আপনি বক্তব্যের মধ্যে বলবেন। তখন মন্ত্রীরা এসে বলে যে আমার এই তথ্য দেখে দেখে বলে, কখনো মুখস্থ বলে। অতিরিক্ত সচিব, সচিবের পরে তার অবস্থান। সচিবের তত্ত্বাবধানে মন্ত্রণালয়ের যাবতীয় কাজে সহায়তা করেন, বিশেষ দায়িত্বে স্বয়ং সম্পূর্ণ অনুবিভাগ বা উইং পরিচালনা করেন। একইভাবে যুগ্ম সচিবকে অতিরিক্ত সচিবের পরে, তাহলে সচিব, এরপরে হচ্ছে অতিরিক্ত সচিব, এরপরে হচ্ছে যুগ্ম সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত, এরপরে আছে হচ্ছে যুগ্ম সচিব। এক বা একাধিক বিভাগ বা উইং পরিচালনা করেন, প্রশাসন কর্মচারী কার্যালয় ব্যবস্থাপনায় দায়িত্ব পালন করেন। অধীনে থাকেন 2-3 জন উপসচিব, দুই চার জন উপসচিব। উপসচিব হচ্ছে এরা ওই যে যুগ্ম সচিবের অধীনে থাকেন। তাহলে এক বা একাধিক শাখার দায়িত্ব নেন। যুগ্ম সচিব অতিরিক্ত সচিবের তত্ত্বাবধানে দায়িত্ব পালন করেন। সরাসরি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না তিনি। উপসচিব কখনো মন্ত্রীর সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন না। অধীনে 1 থেকে 5 জন ঊর্ধ্বতন সহকারী সচিব থাকেন। তার অধীনে আবার সহকারী সচিব থাকে, ঊর্ধ্বতন সহকারী সচিব বা সহকারী সচিব নির্দিষ্ট শাখার রুটিন কাজ করেন, উপসচিবের নির্দেশ মতো দায়িত্ব পালন করেন। এরপরে আমাদের আছে হচ্ছে মাঠ প্রশাসন ও বা স্থানীয় প্রশাসন। আমরা এতক্ষণ ধরে যা পড়লাম, এখানে আমরা কি কি পাচ্ছি? আমরা পাচ্ছি হচ্ছে প্রধানত হচ্ছে মন্ত্রণালয়, এবং মন্ত্রণালয়ের মধ্যে মন্ত্রী থাকেন, আর মন্ত্রীকে সহযোগিতা করার জন্য সচিবালয়ে সচিব থাকেন। সচিবের পরে মন্ত্রী, মন্ত্রীর পরে হচ্ছে অতিরিক্ত সচিবের পরে মন্ত্রী, সচিব এবং মন্ত্রী এর মধ্যে খুবই মানে নিবিড় সম্পর্ক, কারণ এরা মিলেমিশেই হচ্ছে মন্ত্রণালয়ের কাজগুলো করেন। সচিবের পরে হচ্ছে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, উপসচিব, এরপর উপসচিবের সহকারী সচিব। এরপরে আমরা যে বিষয়টা আলোচনা করবো এখন, আমরা যে আমাদের যেহেতু কেন্দ্রীয় প্রশাসন পড়া শেষ, আমরা এখন মাঠ প্রশাসন পড়বো। 3টা বিভাগ, জেলা, উপজেলা এবং বিভাগ, এটা অলরেডি আমরা জানি। এখন এরপরে যেটা আমাদের বিভাগীয় প্রশাসন বা বিভাগীয় কমিশনার, এটা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। বিভাগীয় প্রশাসন, বাংলাদেশে 8টি বিভাগ আছে, তোমরা নিশ্চয়ই জানো যে বাংলাদেশে 8টি বিভাগ আছে। এই 8টি বিভাগের নাম দেওয়া আছে, সবচেয়ে শেষে যেটা হয়েছে সেটা ময়মনসিংহ। বিভাগীয় প্রশাসনিক প্রধানকে বলা হয় বিভাগীয় কমিশনার। প্রত্যেকটা বিভাগে একজন বিভাগীয় প্রধান আছে, তাকে সাহায্য করেন একজন অতিরিক্ত কমিশনার, অন্যান্য কর্মচারীবৃন্দ। বিভাগীয় কমিশনার হলো বাংলাদেশের সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ ও প্রবীণ সদস্য। বাংলাদেশ সিভিল সার্ভিস মানে কি? সিভিল সার্ভিস মানে হচ্ছে বিসিএস, বাংলাদেশ সিভিল সার্ভিস। এই যে বিভাগীয় কমিশনার হলো বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অভিজ্ঞ ও প্রবীণ সদস্য। বিভাগীয় কমিশনার রাজস্ব সংগ্রহ, তত্ত্বাবধান এবং রাজস্ব সংক্রান্ত মামলা পরিচালনার দায়িত্বে থাকেন। তিনি বিভাগীয় উন্নয়ন বোর্ডের সভাপতি। বিভাগীয় কমিশনার পদ সৃষ্টি হয় 1929 সালে। তাহলে এখানে আমরা যদি একটু দেখি যে বিভাগীয় প্রশাসনিক প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার, এবং পর্যায়ক্রমিকভাবে এভাবে আছে। বিভাগীয় প্রশাসনিক প্রধান হচ্ছে বিভাগীয় কমিশনার, এবং তিনি কি করেন? তিনি বিভাগীয় উন্নয়ন বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এবং এই পদটা, বিভাগীয় কমিশনারের পদ, এটা ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে এবং এখনো চলছে। এবং বিভাগীয় কমিশনারের যে কাজ, প্রশাসনিক কাজ, সব প্রশাসনিক কাজ মানে কি? জেলার সাথে সমন্বয় করা, জেলাকে দায়িত্ব দেওয়া, ভূমি ও রাজস্ব সংক্রান্ত কাজ। এগুলো তোমরা কি করবে জানো? যে যখন আমি তোমাদেরকে এই যে আমি ধরে ধরে প্রত্যেকটা লাইন বাই লাইন আমি পড়াবো না, এখানে এগুলো হচ্ছে তোমরা রিডিং করলেও বুঝতে পারবে। এখানে আমি পড়াই, তোমাদের সময় নষ্ট করতে যাচ্ছি না। তোমরা এইগুলোর কার্যাবলীগুলা তোমাদের বইয়ে থাকতে পারে। যদি বইয়ে না থাকে তোমরা কি করবা? তোমরা হচ্ছে এই যে আমি পড়াচ্ছি এখানে স্লাইড গুলো তোমরা একটু করে ফোজ দিয়ে দিয়ে, অর্থাৎ তোমরা যদি এগুলো থামিয়ে নিজেরা একটু খাতায় লেখা না, তাহলে খুব সহজেই তোমরা এগুলো পারবা। এবং উন্নয়নমূলক কাজ, শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত কাজ,
এবং সেবামূলক কাজগুলোর মধ্যে দুর্ভিক্ষ, মহামারী, ভূমিকম্প, বন্যা, জলোচ্ছ্বাস ইত্যাদিতে সাহায্য সহযোগিতা প্রদান। এরপরে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক কাজ, সরকারকে অবহিত করা, সরকারকে বিভাগীয় যাবতীয় কর্মকাণ্ড উন্নয়নমূলক কাজের বিষয়ে অবহিত করা। এবার আসি হচ্ছে মাঠ প্রশাসনের দ্বিতীয় স্তর হচ্ছে জেলা প্রশাসন। এখানে কার্যাবলীগুলোই মোস্ট ইম্পর্টেন্ট। বিশেষ করে জেলা প্রশাসনের কার্যাবলী পরীক্ষায় প্রায় সময় আসে, বিভাগীয় প্রশাসন না আসলেও জেলা এবং উপজেলার কার্যাবলীগুলো প্রায় সময় আসতে দেখা গেছে। তো আমরা এখানে জেলা প্রশাসনের ক্ষেত্রে, জেলা প্রশাসন হলো বাংলাদেশের প্রশাসনিক একটি গুরুত্বপূর্ণ স্তর। জেলা প্রশাসনের চাবিকাঠি হচ্ছে ডেপুটি কমিশনার, জেলা প্রশাসক, অর্থাৎ জেলা প্রশাসকের মানে জেলা প্রশাসনের প্রধান হচ্ছে জেলা প্রশাসক, এবং তার আমরা ইংরেজিতে বলে ডিসি বলি, এবং ডেপুটি কমিশনার তিনি জেলা প্রশাসন, রাজস্ব, আইন শৃঙ্খলা উন্নয়ন কর্মকাণ্ড দায়িত্ব পালন করেন। ডেপুটি কমিশনারের পদ মুঘল আমলে আমল গুজার এবং আমিল হিসেবে শুরু হয়েছিল। ব্রিটিশ শাসন আমলে জেলা প্রশাসকের সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং জেলা প্রশাসনের পদ সৃষ্টি করা হয় 1769 সালে, মনে রাখবা। এবং বর্তমানে জেলা প্রশাসনের প্রধান হচ্ছে জেলা প্রশাসক। আমরা এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কি, যে বাংলাদেশে বর্তমানে যে জেলা প্রশাসক আছেন বা ডেপুটি কমিশনার আছেন, সেই ডেপুটি কমিশনার যিনি, অর্থাৎ আমরা বিভাগীয় কমিশনারের কথা জানি, ডিভিশন কমিশনার, ডেপুটি কমিশনার, প্রধান হচ্ছে বিভাগীয় পর্যায়ে, কমিশনার হচ্ছে প্রধান। ডেপুটি কমিশনার যিনি, তিনি জেলার দায়িত্ব পালন করেন। তিনি কি কাজ করেন? প্রশাসনিক কাজ, যোগাযোগ ও তথ্য আদান প্রদান, সরকারের সাথে নীতি প্রণয়ন সংক্রান্ত কাজে, শান্তি শৃঙ্খলা রক্ষা জেলার অভ্যন্তরে, এবং রাজস্ব সংক্রান্ত কাজ অর্থাৎ ট্যাক্স, তারপরে হচ্ছে ব্যাট, এবং বিভিন্ন সময়ে যে তোমার বিভিন্ন এলাকা কি দেওয়া, এই যে ইজারা দেওয়া, ইজারা মানে বুঝো তো, কোন একটা এলাকা সরকারের অধীনে না রেখে জনগণের কাছে নির্দিষ্ট সময়ের জন্য কি দেওয়া, যে তোমার খাজনার বিনিময়ে বা ইজারার বিনিময়ে, টাকার বিনিময়ে যে তোমার দায়িত্ব দেওয়া, যে এই জায়গায় যা কিছু হবে সেখান থেকে তুমি একটা নির্দিষ্ট পরিমাণে কি আদায় করবা, খাজনা বা ট্যাক্স আদায় করবা, এবং বাকি টাকাটা সরকারকে দিবা। এখানে জেলা প্রশাসনের স্থানীয় পর্যায়ে জেলা প্রশাসনের আরো কিছু কাজ, বিচার সংক্রান্ত কাজ, উন্নয়নমূলক কাজ, তত্ত্বাবধানমূলক কাজ, সমন্বয় রক্ষাকারী, সরকারের সাথে জনগণের সমন্বয়, মানবতামূলক কাজ, যেমন বিভিন্ন ধরনের দুর্যোগ, দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, ঝড় এগুলোতে কাজ করে। স্থানীয় স্বায়ত্তশাসন তত্ত্বাবধান। স্থানীয় স্বায়ত্তশাসন তত্ত্বাবধান মানে কি? স্থানীয় স্বায়ত্তশাসন বলতে এখানে বিশেষ করে জেলার অভ্যন্তরে থাকা উপজেলা, ইউনিয়ন, তারপর পৌরসভা, এগুলো তদারকি করা, এগুলো কিন্তু কার কাজ? জেলা প্রশাসনের কাজ। স্থানীয় স্বায়ত্তশাসন তো তোমরা ষষ্ঠ অধ্যায়ে পড়েছো, ষষ্ঠ অধ্যায়ে পড়বা। এবং এখানে জেলা প্রশাসনের ও ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসক বিবিধ যে দায়িত্ব আছে, বিভিন্ন দায়িত্ব, যেমন সংবাদপত্র ও প্রকাশনা নিয়ন্ত্রণ করা, এরপরে তথ্য ও পরিসংখ্যান সংগ্রহ করা, আগ্নেয়াস্ত্র, রাসায়নিক, মদ, স্পিরিট লাইসেন্স প্রদান করা, দুষ্টের দমন ও সৃষ্টির পালন, এগুলো হচ্ছে তোমার ডেপুটি কমিশনার বা জেলা প্রশাসকের বিবিধ কাজ। এই কাজগুলো করে থাকেন। আমরা মাঠ প্রশাসন ও স্থানীয় প্রশাসন, মাঠ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের বিষয়ে যাই। যে মাঠ প্রশাসন ও স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে আমরা বিশেষ করে উপজেলা, এই যে মাঠ প্রশাসন বা স্থানীয় প্রশাসনের ক্ষেত্রে উপজেলা পর্যায়ে, সর্বশেষ পর্যায়ে যেটা আমরা যেটাকে একদম সর্বশেষ পর্যায় হিসেবে বিবেচনা করি, তো উপজেলার নির্বাহী প্রধান হচ্ছে ইউএনও, এবং তিনি, তার কিছু দায়িত্ব আছে, প্রশাসনিক তদারকি, উন্নয়নমূলক কাজ, দুর্যোগ ব্যবস্থাপনা, অর্থ ও কোষাগার, সরকারি প্রদত্ত অন্যান্য দায়িত্বগুলো তারা পালন করে থাকে। আমরা এই নিয়ে হচ্ছে আমাদের যে মাঠ প্রশাসন এবং স্থানীয় যে সরকার, স্থানীয় সরকার বা মাঠ প্রশাসন নিয়ে আমরা জেনেছি। আমাদের যে প্রশাসনিক কাঠামো, সেই কেন্দ্রীয় প্রশাসন এবং মাঠ প্রশাসন সম্পর্কে আমরা পুরোপুরিভাবে জানলাম। অর্থাৎ আমাদের মাঠ প্রশাসনের ক্ষেত্রে জেলা প্রশাসন এবং হচ্ছে বিভাগীয় প্রশাসন এবং উপজেলা প্রশাসন সম্পর্কেও আমরা বিস্তারিত জানলাম। এখন কথা হচ্ছে আমাদের যে মাঠ প্রশাসনের ক্ষেত্রে গিয়ে যে মাঠ প্রশাসনের সাথে কেন্দ্রীয় প্রশাসনের মধ্যে যে সম্পর্কটা রয়েছে সেটাই আমরা এখন জানবো। বাংলাদেশের প্রশাসন হচ্ছে এক কেন্দ্রিক। তোমরা জানো যে বাংলাদেশের যে সব ক্ষমতা কেন্দ্রীয় প্রশাসনের হাতে রাখা হয়েছে, এবং এই যে আমরা অনেক সময় বলি যে বাংলাদেশ একটা এক কেন্দ্রিক রাষ্ট্র, এইটার মূল কারণ হচ্ছে এটাই, যে বাংলাদেশের সকল ক্ষমতা সেন্ট্রালাইজড, অর্থাৎ সবকিছু কেন্দ্র থেকেই নির্দেশনা আছে। সেই নির্দেশনা অনুযায়ী মূলত হচ্ছে মাঠ প্রশাসনে যারা কর্মকর্তা রয়েছেন তারা হচ্ছে কাজ করে থাকেন। তো আমাদের দেশের ক্ষেত্রে যে এক কেন্দ্রিক সরকার ব্যবস্থা, এই এক কেন্দ্রিক ব্যবস্থা এবং সচিবালয় হলো বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র। নীতি ও কর্মসূচি প্রণয়ন থেকে শুরু করে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন এখান থেকেই হয়, এক কেন্দ্রিক মানে কেন্দ্র থেকে হয়। কেন্দ্রীয় প্রশাসনের সাথে
বিভাগীয় জেলা উপজেলা প্রশাসন ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। কেন্দ্রীয় নীতি ও সিদ্ধান্তগুলো ওই স্থানীয় প্রশাসন বা মাঠ প্রশাসন বাস্তবায়ন করে। বিভাগীয় কমিশনার, ডেপুটি কমিশনার এবং ইউনিও কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুযায়ী কাজ করে। তার মানে আমরা কি জানতেছি যে মাঠ প্রশাসন হচ্ছে কেন্দ্রীয় প্রশাসনের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো, সেই নীতিমালাগুলো বাস্তবায়ন করে মাঠ পর্যায়ে। ডেপুটি কমিশনারকে বলা হয় সরকারের চোখ, নাক ও মুখ, এবং সরকার নীতি প্রণয়নের পূর্বে তথ্য ও প্রতিক্রিয়া সংগ্রহে মাঠ প্রশাসনের উপর নির্ভরশীল। যে জনগণের মতামত কি, মানুষেরা আসলে সরকার যে নীতি পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে সে বিষয়ে মানুষেরা আসলে কি ভাবতেছে, এবং তারা তাদের যে মনোভাব, তাদের যে বক্তব্য, তাদের যে ভাবনা, সেগুলো কি প্রকাশ করতেছে, এটা মাঠ প্রশাসনের কাছ থেকে কেন্দ্রীয় প্রশাসন জানতে চায়। এই বিষয়টা মাঠ প্রশাসনই কেন্দ্রীয় প্রশাসনকে তথ্যগুলো দিয়ে থাকে। তো সর্বোপরি আমরা এই অধ্যায়টি শেষ করলাম। এই অধ্যায়ের মধ্যে যে টপিকগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদেরকে একটু বলি। বিশেষ করে আমাদের যে আইন বিভাগটা আছে পুরোটাই গুরুত্বপূর্ণ, আইন বিভাগ, এবং সেই সাথে আমাদের যে শাসন বিভাগ আছে সেই শাসন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পড়বা, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। ওকে, তো তোমাদের প্রথম পত্রের যে সপ্তম অধ্যায় আছে সেটার সাথে এটার ঘনিষ্ঠ যোগাযোগ বা মিল আছে, বিশেষ করে সরকারের যে 3টি বিভাগ আছে সেটার সাথে। তো যেহেতু এই অধ্যায়টা বাংলাদেশের আইন প্রশাসন ব্যবস্থা, প্রশাসনিক কাঠামো এবং বাংলাদেশের সরকার, তো যার কারণে এটার সাথে ওই সরকার ব্যবস্থার একটা দারুণ মিল রয়েছে। তো তোমরা আইন শাসন এবং বিচার বিভাগ ওই প্রথম পত্রের সপ্তম অধ্যায়ে যে টপিকগুলো পড়ছো ঠিক সেম এখানেও রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর এটা শুধু আলাদাভাবে ডিফাইন করছে শাসন বিভাগের ক্ষেত্রে। এবং প্রশাসনিক কাঠামোর ক্ষেত্রে যে জেলা প্রশাসনের কার্যাবলী এবং উপজেলা প্রশাসনের কার্যাবলী। তাহলে আমরা এখান থেকে পড়বো হচ্ছে আইন বিভাগ পড়বো ভালো করে, রাষ্ট্রপতি পড়বো, প্রধানমন্ত্রী পড়বো, এবং সাথে হচ্ছে আমরা পড়বো হচ্ছে জেলা এবং উপজেলার কার্যাবলী এবং এদের গঠন। আচ্ছা, আমরা একটু একটা সৃজনশীল প্রশ্ন দেখি এবং এই অধ্যায় থেকে আসা কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা। ব্রিটেনের সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা বিদ্যমান। নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ অর্জনকারী দলের প্রধান সেই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন, এবং প্রধানমন্ত্রী শাসন ব্যবস্থার প্রকৃত ক্ষমতার অধিকারী এবং সরকার প্রধান। তিনি যাবতীয় কাজের জন্য আইনসভার নিকট দায়ী। আইনসভার আস্থা হারালে তাকে পদত্যাগ করতে হয়। আচ্ছা, বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার সদস্যের প্রার্থী নির্বাচিত হওয়ার 2টি যোগ্যতা। আমরা যে সংসদ সদস্য হওয়ার যে যোগ্যতা পড়ছি সেই সংসদ সদস্য হওয়ার যোগ্যতাগুলো এখানে পরীক্ষায় আসছে। উদ্দীপকে উল্লিখিত সরকার পদ্ধতির সৌরভ ব্যাখ্যা করো, অর্থাৎ এটা সংসদীয় সরকার। এই প্রশ্নের উত্তর তুমি করতে পারবে যদি প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়ো। তোমাদের অনেক স্টুডেন্টের ভিতরে একটা মানে ভয় থাকে যে প্রথম পত্রের সপ্তম অধ্যায় কিভাবে পড়বো, এত বড় অধ্যায়। তো তোমার টেনশন করার কোনো কারণ নাই, তোমরা অবশ্যই প্রথম পত্রের সপ্তম অধ্যায়ের বিষয়গুলো তোমরা পড়েছো ইতিপূর্বে, এবং প্রথম পত্রের যদি না পড়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের প্রথম পত্রের সপ্তম অধ্যায় পড়তে হবে। এই অধ্যায়টা খুবই খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এবং আরেকটা হচ্ছে উল্লিখিত দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাদৃশ্য বিশ্লেষণ করো। এই যে উল্লিখিত দেশের প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মিল হচ্ছে হুবহু মিল, কারণ এটাও সংসদীয় ব্যবস্থার রাষ্ট্র, বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার রাষ্ট্র। তাহলে দুটার মধ্যে কোনো আসলে তেমন একটা পার্থক্য নাই, বলতে গেলে মিল। এবং এই মিলটাই এখানে তোমাকে লিখতে হবে যে প্রধানমন্ত্রীর সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে মিল বা সাদৃশ্যগুলো আছে সেগুলো তোমরা অবশ্যই এখানে মেনশন করবা বা উল্লেখ করবা, সেগুলো তোমরা তুলনা করবা। তো সর্বোপরি এই অধ্যায়টা আমরা পড়লাম, এবং তো আমি তোমাদেরকে বলবো যে পৌরনীতির কোনো অধ্যায়ই এত বেশি কঠিন নয়। সঠিক গাইডলাইন এবং হচ্ছে ভালোভাবে যদি মনস্থির করে যদি তুমি জানার আগ্রহ নিয়ে পড়ো, দেন তুমি এটা জানতে পারবা। তো তোমাদের জন্য অনেক শুভকামনা থাকবে। সবাই যারা ক্লাসটি করছো তোমরা অবশ্যই তোমাদের মন্তব্য জানাবে, তোমাদের মতামত জানাবে। তোমরা ক্লাসটি করে কেমন উপকৃত হয়েছে সেটা অবশ্যই শেয়ার করবে নিজেদের মতো করে, এবং তোমাদের সহপাঠীদেরকে ক্লাসের বিষয়ে বলবে। এবং আমি আশা করছি যে তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং সুন্দর থাকবে। সবাই অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ ছিলাম তোমাদের সিভিক্স ইনস্ট্রাক্টর মোহাম্মদ রাসেল। আসসালামু আলাইকুম।